হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। বাট প্রথমেই একটি দুঃখজনক খবর, তা হচ্ছে যে এই টাইম টেলিভিশনের নিউজ প্রেজেন্টার তামান্না মৌ, যিনি একজন অনেক পুরনো এবং পরিচিত নিউজ প্রেজেন্টার, বাংলাদেশে এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার ছিলেন অনেক দিন। ওইখানে উনি পড়াশোনা করতে আসছেন, পিএইচডি ওনার হাজব্যান্ড এখানে নিয়ে আসছিলেন চিকিৎসার জন্য, অকস্মাৎ মারা গেছেন এবং তার হাজব্যান্ডের বয়স হচ্ছে মাত্র 46। উনি স্লোন কেটারিংয়ে ছিলেন, ওনার লাং ক্যান্সার হয়েছিল। সো আপনারা সবাই, ইটস এ ভেরি স্যাড নিউজ ফর টাইম ফ্যামিলি, এবং আপনারা সবাই তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন, এটাই আমাদের কামনা আপনাদের কাছে, আমাদের আবেদন আপনাদের কাছে। যাই হোক, আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা হচ্ছে নিউ ইয়র্ক সিটি গ্রোসারি থেকে মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র 30% কম দামে সরবরাহের সিদ্ধান্ত। ব্রুকলিনে মেয়র মামদানি সাংবাদিক সম্মেলনে ঘোষণা দিয়েছেন। রক্তে অতিরিক্ত কোলেস্টেরল এবং এই কোলেস্টেরলের কারণে কী ধরনের বিপদের মুখোমুখি হতে পারেন আপনি, এবং এই যে কোলেস্টেরলের যে সমস্যা, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার পথ কী এবং এর চিকিৎসা কী, এই বিষয়টি আজকে ডিটেলস আলোচনা করব। মধ্যবর্তী নির্বাচন নিয়ে ঘনীভূত হচ্ছে সন্দেহ এবং সংশয়, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং নিউ ইয়র্ক সিটিতে বড় লোকদের জন্য বড় ধরনের ট্যাক্স প্রয়োগের সিদ্ধান্ত মামদানি প্রশাসনের, এবং এতে প্রতিক্রিয়া হয়েছে অনেক, বাট সিদ্ধান্ত নিয়েছেন মামদানি নিজেই। যারা আজকে অতিথি থাকবেন তাদের মধ্যে আছেন ডক্টর বিএম আতিকুজ্জামান, জনাব হাসান ফেরদৌস এবং আরিফুর রহমান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে ফেসবুকে যারা আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল আহসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ সোমবার, সপ্তাহের শুরুর দিন, জুলাই মাসের 27 তারিখ। ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টের কাছে একটি ব্যাপক নির্বাহী আদেশের পথ সুগম করার অনুরোধ জানিয়ে আবেদন করেছে। এই আদেশের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে ভোটদানের উপর বড় ধরনের নতুন বিধি নিষেধ আরোপ করা হবে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প এই নির্বাহী আদেশটি বহাল রাখার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন। বিচারকদের কাছে করা এই আবেদনটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীদের এমন এক গুরুত্বপূর্ণ প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য হলো আসন্ন নির্বাচন অর্থাৎ মিডটার্ম নির্বাচনের আগে ভোট গ্রহণের প্রক্রিয়ায় নতুন বিধি নিষেধ আরোপ করা। এই নির্বাচনে নির্ধারিত হবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যেটা প্রতিনিধি পরিষদ কিংবা কংগ্রেস, এবং সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, কোন দলের হাতে থাকবে, মূলত সেটি নির্ধারণ করা হবে এই আসন্ন মিড টার্ম নির্বাচন হিসেবে, যেটি অত্যন্ত আগ্রহের দৃষ্টি দিয়ে এখন দেখছেন রাজনীতির সাথে সম্পৃক্ত প্রায় সকলেই। যুক্তরাষ্ট্রে অ্যাসাইলাম প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন আজ, এবং আগামীকাল এই ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে তারা জানিয়েছে ফেডারেল রেজিস্টারের মাধ্যমে। তবে নতুন এই নিয়মের আওতায়, ফেডারেল নিয়মের আওতায় আশ্রয় পাত্রী অর্থাৎ অ্যাসাইলাম যারা আবেদন করবেন, তাদের মামলা ইমিগ্রেশন আদালতে সরাসরি পাঠানো হচ্ছে, যা অভিবাসীদের দ্রুত ডিপোর্টেশনের দিকে ঠেলে দিতে পারে। অর্থাৎ যারা অ্যাসাইলাম আবেদন করবেন এবং আদালতে যারা নাকচ হবেন, তাদের আর ফিরিয়ে পাওয়া যাওয়ার কোনো সুযোগ থাকবে না, তাদেরকে দ্রুত ডিপোর্টেশন করা সম্ভব হবে ট্রাম্প প্রশাসনের পক্ষে, এবং সেই জন্যই এই পরিবর্তনটি মূলত আনা হচ্ছে বলে ইমিগ্রেশন অধিকার কর্মীরা অভিযোগ করেছেন। ট্রাম্প প্রশাসন বলছে যে নিয়মের এই পরিবর্তনের ফলে জমে থাকা মামলার জট কমানো সম্ভব হবে। ইমিগ্রেশন অধিকার কর্মীরাও বলছেন যে নিয়মের এই পরিবর্তনের ফলে আরো বেশি সংখ্যক মানুষকে নিজ নিজ দেশে ডিপোর্টেশন অর্থাৎ ফেরত পাঠানো সহজ হবে ট্রাম্প প্রশাসনের পক্ষে। ট্রাম্প প্রশাসন আজই জানিয়েছেন যে তারা আশ্রয়প্রার্থীদের ইমিগ্রেশন আদালতে পাঠানোর আগে সাক্ষাৎকার গ্রহণের আবশ্যিক প্রথাটি, অর্থাৎ যারা অ্যাসাইলামের আবেদন করতেন তাদের ইমিগ্রেশন কর্মকর্তারা একটি সাক্ষাৎকার গ্রহণ করতেন আদালতে পাঠানোর আগে, সেই সাক্ষাৎকার প্রথাটি বাতিল করে আশ্রয় বিষয়ক ইমিগ্রেশন কর্মকর্তাদের সরাসরি ওই ফাইলগুলো, ওই আবেদনগুলো আদালতে পাঠানোর অনুমতি দেওয়া হচ্ছে এই নতুন বিধির মাধ্যমে। অথচ এতদিন অভিবাসন বিচারকদের অর্থাৎ ইমিগ্রেশন বিচারকদের কাছে মামলা পাঠানোর আগে সাধারণত একটি সাক্ষাৎকার নেওয়া হতো। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির একটি অন্তর্বর্তীকালীন চূড়ান্ত বিধির মাধ্যমে এই পরিবর্তনের ঘোষণা এসেছে আজ।
যা আগামীকাল মঙ্গলবার, আমি একটু আগেই বলেছি, ফেডারেল রেজিস্টারে প্রকাশিত হবে। গত বছর প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই আশ্রয় ও বৈধ ইমিগ্রেশন প্রক্রিয়া কঠোর করার লক্ষ্যে ফেডারেল সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে, এবং যেসব পদক্ষেপ নিয়েছে তার মধ্যে আজকে হচ্ছে সেটি সর্বশেষ এডিশন, অর্থাৎ সংযোজন। এসব পদক্ষেপের মধ্যে এতদিন যেগুলো ছিল তার মধ্যে রয়েছে সাউদার্ন বর্ডার, অর্থাৎ দক্ষিণ সীমান্তে, মেক্সিকো সীমান্তে যেটাকে আমরা বলে থাকি, আশ্রয় পাওয়ার সুযোগ স্থগিত করে দেওয়া। মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে এখন আর আশ্রয় পাওয়ার আবেদন গ্রহণ করা হচ্ছে না। মানবিক কারণে বিশেষ প্রবেশ, অর্থাৎ হিউম্যানিটেরিয়ান প্যারোল বলে যে বিষয়টি ছিল, প্রথাটি ছিল, সেই কর্মসূচি বন্ধ করে দেওয়া, এবং নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অস্থায়ী সুরক্ষা, টিপিএস ক্যাটাগরি, টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস, বাতিল বা সীমিত করে দেওয়া। এর পাশাপাশি ৭৫টি দেশে ইমিগ্রেন্ট ভিসা প্রসেস করাও বন্ধ রাখা হয়েছে, সেটিও এই সম্পূর্ণ প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিগ্রেশন এজেন্ডার অন্তর্ভুক্ত। অ্যাসাইলাম বা আশ্রয় সংক্রান্ত নতুন নিয়মটি আসলে কি? এই নিয়মের আওতায় ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস, ইউএসসিএস বলে যাকে আমরা চিনি, এর কর্মকর্তারা আশ্রয় সংক্রান্ত কিছু আবেদন, নির্দিষ্ট কিছু আবেদন যেগুলো আবেদনকারী নিজেই জমা দিয়েছেন, কোনো সাক্ষাৎকার ছাড়াই বিচার বিভাগ, অর্থাৎ ইমিগ্রেশন আদালতে পাঠাতে পারবেন। তবে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি অবশ্য জানিয়েছে যে আশ্রয় মঞ্জুর, অর্থাৎ অ্যাসাইলাম মঞ্জুর বা রিজেকশনের আগে যেসব ক্ষেত্রে আইন বা আদালতের নির্দেশ অনুযায়ী সাক্ষাৎকার নেওয়া বাধ্যতামূলক রয়েছে, সেসব ক্ষেত্রে সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়াটি অবশ্য অব্যাহত থাকবে। অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম, স্বেচ্ছায় আশ্রয় প্রার্থনা যেগুলো, সেগুলো সেই প্রক্রিয়াটি সেই সব অভিবাসীরা ব্যবহার করে থাকেন যারা দেশ থেকে বহিষ্কারের কোনো আইনি প্রক্রিয়া, অর্থাৎ ডিপোর্টেশন প্রসিডিংস এর আওতাভুক্ত না থাকা অবস্থায় ইউএসসিআইএস এর কাছে আশ্রয়, পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিল, অর্থাৎ তারা কোনো ডিপোর্টেশন প্রক্রিয়ায় ছিলেন না, ঠিক সেই সময়টাতে তারা আবেদন করেছিলেন আশ্রয়, এবং সেটাকেই আসলে বলা হয় অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন। কতজন অভিবাসী কিংবা ইমিগ্রেন্ট এই এই নতুন বিধি দ্বারা প্রভাবিত হতে পারেন বলে মনে করা হচ্ছে? ডিএইচএস এর নথিপত্র অনুযায়ী এই নিয়মটি প্রতি বছর প্রায় ১,৩২,০০০ সম্ভাব্য অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম আবেদনকারীকে প্রভাবিত করতে পারে। ১,৩২,০০০, সেটি ডিএইচএস এর হিসাব অনুযায়ী, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের হিসাব অনুযায়ী। এবং ডিএইচএস আরো জানিয়েছে যে ২০২৫ অর্থ বছরের শেষে তাদের কাছে ১.৪ মিলিয়ন, অর্থাৎ ১.৪ মিলিয়নেরও বেশি অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম সংক্রান্ত আবেদন নিষ্পত্তির অপেক্ষায় ছিল। এতদিন পর্যন্ত আশ্রয় মঞ্জুর করা, দাবি প্রত্যাখ্যান করা বা মামলাটি একজন ইমিগ্রেশন বিচারকের কাছে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ইউএসসিআইএস এর সাধারণত অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম এর আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ করত। নতুন নিয়ম অনুযায়ী কোনো আবেদনকারী যদি আশ্রয়ের ক্ষেত্রে অযোগ্য বা নিষিদ্ধ বলে বিদ্যমান নথিপত্রের প্রমাণিত হন, অথবা যদি বিবেচনামূলক ক্ষমতার ভিত্তিতে আশ্রয় প্রদান যৌক্তিক নয় বলে মনে হয়, তবে ইমিগ্রেশন কর্মকর্তারা সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়াটি এড়িয়েও যেতে পারবেন। ডিএইচএস এর কেন এই পরিবর্তন আনছে সেই প্রসঙ্গে বলা হচ্ছে যে ডিএইচএস জানিয়েছে যে এই পরিবর্তনের ফলে অ্যাসাইলাম, অর্থাৎ আশ্রয় সংক্রান্ত আবেদন নিষ্পত্তিতে অ্যাসাইলাম অফিসার ও অভিবাসন বিচারক, অর্থাৎ ইমিগ্রেশন জাজ উভয়েরই কম সময় লাগবে, এবং সংস্থাটির ভাষায় দ্বৈত, ডবল পর্যালোচনা বা একই বিষয়ের পুনরাবৃত্তিমূলক যাচাই বাছাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হ্রাস পাবে। কারণ ইউএসসিএস এর মাধ্যমে পাঠানো কিছু আবেদনকারীর ক্ষেত্রে ইমিগ্রেশন বিচারকের কাছে পুনরায় তাদের আশ্রয় দাবি পর্যালোচনা করা হয়ে থাকে। সংস্থাটি আরো জানিয়েছে যে এই নিয়মটি কর্মদক্ষতা বাড়াতে সহায়তা করবে এবং অফিসারদের ইউএসসিএস অফিসারদের এমন সব মামলা সাক্ষাৎকারের কাজে মনোযোগ দেওয়ার সুযোগ করে দেবে যেখানে অতিরিক্ত সাক্ষ্য প্রমাণের প্রয়োজন রয়েছে। এই নিয়মটি এমন ভাষাও বাদ দেয় যা ইঙ্গিত করে যে ইমিগ্রেশন আদালতে মামলা পাঠানোর আগে আশ্রয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের কোনো অধিকার রয়েছে। সাক্ষাৎকার ছাড়াই যাদের আবেদন পরবর্তী ধাপের জন্য পাঠানো হবে, তারা ডিপোর্টেশন সংক্রান্ত আইনি প্রক্রিয়ার সময় একজন ইমিগ্রেশন বিচারকের সামনে তাদের আশ্রয় দাবি তুলে ধরার সুযোগও পাবেন। ডিএইচএস আরো জানিয়েছে যে আশ্রয় বিষয়ক কর্মকর্তারা আবেদনের নথিপত্র পর্যালোচনা অব্যাহত রাখবেন
এবং পরবর্তী ধাপে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অতিরিক্ত প্রমাণের জন্য অনুরোধও জানাতে পারেন। হন্ডুরাসে ফেরত পাঠানো, তো ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃক হন্ডুরাসে ফেরত পাঠানো একজন অভিবাসীকে ফিরিয়ে আনার জন্য ডিএইচএস কে নির্দেশ দিয়েছে একজন ফেডারেল বিচারক। 21 বছর বয়সী এই হন্ডুরান ইমিগ্রেন্টকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রাখা উপর বিচারক রায় দিয়েছেন। তার কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে, বিচারকের ভাষায় দেখা যাচ্ছে যে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর আগে ইমিগ্রেশন কর্মকর্তারা তার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছিলেন এবং এই দাবির সপক্ষে তার সফল হওয়ার জোরালো সম্ভাবনাও রয়েছে। এই জন্যই তাকে ফিরিয়ে আনার, হন্ডুরাস থেকে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে এই 21 বছর বয়স ইমিগ্রেন্টকে, যাকে ডিএইচএস ডিপোর্ট করে দিয়েছিল। নিউ ইয়র্ক শহরে আইস জোরদার অভিযান শুরু করছে এবং আজকে দি হিল বলে যে ওয়েব ভিত্তিক যে সংবাদ সংস্থাটি রয়েছে, তাদের সহযোগী নেটওয়ার্ক নিউজ নেশন এর প্রকাশিত তথ্য অনুযায়ী নিউ ইয়র্ক সিটিতে অভিযান শুরু করতে যাচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট। নিউজ নেশনের আলী ব্র্যাডলি আজ সোমবার জানিয়েছেন যে আইসের সূত্রগুলো তাকেই জানিয়েছে যে নিউ ইয়র্ক সিটি ভিত্তিক এই এনফোর্সমেন্ট বা আইন প্রয়োগকারী অভিযান সোমবার সকালে, আজ সকালে কুইন্স এলাকায় শুরু হয়েছে এবং মঙ্গলবার তা লং আইল্যান্ডে স্থানান্তরিত হবে বলে জানা গিয়েছে। এই কার্যক্রমের লক্ষ্য হবে এমন ব্যক্তিরা যাদের ক্ষেত্রে অতীতে জারি করা ইমিগ্রেশন সংক্রান্ত আটকাদেশ, ইমিগ্রেশন ডিটেইনার্স কার্যকর করা হয়নি। এর মধ্যে রয়েছে কোনো অভিবাসীর আটকের অবস্থা সম্পর্কে তথ্য চেয়ে কিংবা স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় ধরে তাকে আটক রাখার অনুরোধ জানিয়ে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে আইসের পাঠানো অনুরোধ সমূহ। এবং নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি অবশ্য আইসের তীব্র সমালোচনা করেছেন। চলতি মাসের শুরুর দিকে হিউস্টনের সংস্থাটির হাতে এক মেক্সিকান অভিবাসী নিহত হওয়ার পর মেয়র মামদানি সংস্থাটি বিলুপ্ত করারও আহ্বান জানিয়েছিলেন। জুলাই মাসের শুরুর দিকে মামদানি বলেছিলেন, একটি পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত জবাবদিহিতার দাবিতে নিউ ইয়র্ক সিটির সালগাদো পরিবারের পাশে রয়েছে নিউ ইয়র্ক সিটি। সালগাদো পরিবার এবং এই শহর নিউ ইয়র্ক সিটিতে আতঙ্কের মধ্যে বসবাসকারী যে কোনো ইমিগ্রেন্ট পরিবারের উদ্দেশ্যে মেয়র বলেছেন যে আমরা আপনাদের দুঃখে সমব্যথী এবং ন্যায় বিচার পাওয়ার লড়াইয়ে আমরা আপনাদের পাশে থাকব। আইসকে বিলুপ্ত করা হোক। এটি হচ্ছে মেয়র জোহরান মামদানির বার্তা সর্বশেষ এই প্রসঙ্গে। স্টেবিলাইজড বা ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্ট গুলোর ভাড়ার ক্ষেত্রে বৈষম্যের কথা প্রকাশিত হয়েছে আজ। নিউ ইয়র্ক সিটির রেন্ট স্টেবিলাইজড বা ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্ট গুলোর একটি উল্লেখযোগ্য অংশ শহরের সবচেয়ে ধনী ভাড়াটিয়াদের দখলে রয়েছে। চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে আজকে ওয়াল স্ট্রিট জার্নাল। ম্যানহাটনের ভাড়া নিয়ন্ত্রিত অর্থাৎ রেন্ট স্টেবিলাইজড অ্যাপার্টমেন্ট গুলোর ভাড়া বাজারের স্বাভাবিক হারের তুলনায় প্রায় অর্ধেক। অন্যদিকে ব্রঙ্কসের ক্ষেত্রে এই হার বাজারের তুলনায় মাত্র 12% কম। বৈষম্যটা সেখানেই ভাড়ার ক্ষেত্রে। বিপুল অঙ্কের বেতন পাওয়ার পাশাপাশি ম্যানহাটনের কোনো জমকালো অ্যাপার্টমেন্ট বাজারের প্রচলিত ভাড়ার অর্ধেক দামে ভাড়া নেওয়াটা অধিকাংশ নিউ ইয়র্কবাসীর কাছে কেবলই এক শহুরে গল্প বা অলিক কল্পনার মতো যদিও, কিন্তু নিউ ইয়র্ক সিটির ভাড়া নিয়ন্ত্রণ আইন, রেন্ট স্টাবিলাইজেশন ল যেটি রয়েছে, তার সুবাদে ভাড়াটিয়াদের একটি ক্ষুদ্র অংশের কাছে এটি এখন বাস্তবতা। আজ দি ওয়াল স্ট্রিট জার্নালের বিশ্লেষণে দেখা গেছে যে নিউ ইয়র্ক সিটির সেরা আবাসন সুবিধাগুলো, রেসিডেন্সিয়াল অ্যাডভান্টেজ গুলো মূলত নিউ ইয়র্ক সিটির সবচেয়ে ধনী ভাড়াটিয়াদের হাতেই যাচ্ছে। এই বিশ্লেষণটি করা হয়েছে সিটির হাউজিং অ্যান্ড ভ্যাকেন্সি সার্ভে 2023-এর তথ্যের উপর ভিত্তি করে, যা এই সংক্রান্ত সর্বশেষ পরিসংখ্যান। নিউ ইয়র্ক সিটির ভাড়া নিয়ন্ত্রণ আইনের আওতাভুক্ত অ্যাপার্টমেন্টে বসবাসকারী সর্বোচ্চ 25% আয়ের মানুষ বাজারের প্রচলিত ভাড়ার তুলনায় মাসে $1,000 পর্যন্ত কম ভাড়া দিয়ে আসছেন। অর্থাৎ ভাড়ার ক্ষেত্রে 33% সাশ্রয় হয় তাদের। আর সর্বোচ্চ 10% আয়ের মানুষ
সাশ্রয় করেন $1300, যা ভাড়ার উপর 36% ছাড়ের প্রায় সমান। অন্যদিকে সর্বনিম্ন 3টি আয় স্তর অর্থাৎ কোয়ার্টাইল, যারা নিম্ন দিকের যারা আয় করেন, তাদের অন্তর্ভুক্ত ভাড়া নিয়ন্ত্রণ আইনের আওতাভুক্ত ভাড়াটিয়ারা বাজারের প্রচলিত ভাড়ার তুলনায় মাত্র $300 মতো কম ভাড়া দিয়ে থাকেন। অর্থাৎ বিষয়টা হচ্ছে, যাদের আয় বেশি তারা বেশি সাশ্রয় পাচ্ছেন রেন্ট স্টাবলিশড অ্যাপার্টমেন্ট গুলো থেকে, আর যাদের আয় কম তারা কম সাশ্রয় পাচ্ছেন এই রেন্ট স্টাবিলাইজড বা অ্যাপার্টমেন্ট গুলোর ভাড়া প্রদানের ক্ষেত্রে। এবং এই তথ্যটি বিশ্লেষণ করে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এতে তাদের সাশ্রয় 15 থেকে 22% মাত্র। যুক্তরাষ্ট্রের বৃহত্তম ভাড়া নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থাৎ রেন্ট স্টাবিলাইজেশন নীতিমালা নিউ ইয়র্ক সিটির ভাড়া স্থিতিশীল করার ব্যবস্থার একটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো এর আওতায় থাকা বিত্তবান ভাড়াটিয়াদের বাড়তি অর্থ সাশ্রয়ের বিষয়টি। আর এই পরিস্থিতি বহু বছর ধরেই চলে আসছে, প্রায় সকলের অগোচরে। এমন অনেক ভাড়াটিয়া আছেন যারা ভাড়া নিয়ন্ত্রিত অর্থাৎ রেন্ট স্টাবিলাইজড অ্যাপার্টমেন্টের জন্য $5000, $6000 বা $8000 পর্যন্ত ভাড়া দিচ্ছেন, বলেছেন ভাড়া সংক্রান্ত তথ্য সরবরাহ প্রতিষ্ঠান ওপেন ইগলু এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলিয়া মোহাম্মদ। এর পেছনে একটি পরিকল্পিত বিষয় কাজ করছে, কারণও রয়েছে যদিও। নিউ ইয়র্কের রেন্ট স্টাবিলাইজড বা ভাড়া নিয়ন্ত্রণ ব্যবস্থা সাধারণত ভাড়াটিয়ার আয়ের বিষয়টি বিবেচনা করা হয় না। তার তার তাই এর উদ্দেশ্য ধনী ভাড়াটিয়াদের বাদ দেওয়া নয়। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ফরম্যান সেন্টারের নির্বাহী পরিচালক ব্র্যাড গ্রিনবার্গ বলেছেন ওয়াল স্ট্রিট জার্নালকে যে প্রায় 10 লাখ অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে ভাড়াটিয়াদের আয়ের সনদ যাচাই করার বিষয়টি আমি কল্পনাই করতে পারছি না। প্রশাসনিক দিক থেকে এটি অসম্ভব বলেই মনে হয়। অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া মেয়র জোহরান মামদানির ভাড়া স্থগিতকরণ রেন্ট ফ্রিজ ব্যবস্থার ফলে এই ভাড়াটিয়ারা আরো বেশি উপকৃত হবে। অর্থাৎ বিত্তবান ভাড়াটিয়ারা মেয়র মামদানির গৃহীত রেন্ট ফ্রিজের আওতায় আরো বেশি সুবিধা পেতে যাচ্ছেন। দ্য জার্নালের বিশ্লেষণে দেখা গেছে যে ম্যানহাটনের ভাড়া নিয়ন্ত্রিত অর্থাৎ রেন্ট স্টাবলাইজড অ্যাপার্টমেন্ট গুলোর মধ্যম ভাড়া মিডিয়ান রেন্ট বাজারের প্রচলিত ভাড়ার প্রায় অর্ধেক। কুইন্সে ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া 13% কম ছিল এবং ব্রুকলিনে এই হার কম ছিল 24%। রিয়েল এস্টেট বা আবাসন খাতের কেউ ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টে বসবাসকারী বিত্তবান ভাড়াটিয়াদের বিষয়টিকে একটি ত্রুটিপূর্ণ ব্যবস্থার লক্ষণ হিসেবেও দেখে থাকেন। তাদের মতে এই ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টগুলো এমন মানুষদের পাওয়া উচিত যাদের পক্ষে অন্যথায় বাজারে উচ্চ মূল্য ভাড়া দেওয়া সম্ভব হতো না। সিটিজেন্স বাজেট কমিশনের 2023 সালের তথ্যের বিশ্লেষণ অনুযায়ী ভাড়া নিয়ন্ত্রিত অর্থাৎ রেন্ট স্টাবিলাইজড মোট আবাসন ব্যবস্থার প্রায় 10%ই উচ্চ আয়ের পরিবারগুলো দখলে রয়েছে নিউ ইয়র্ক সিটিতে। এর মধ্যে প্রায় 86,700 বেশি পরিবারের বার্ষিক আয় ছিল $2 লক্ষ বেশি। অকল্পনীয় ব্যাপার। $2 লক্ষ বেশি আয় করেন এমন পরিবারের লোকজন 86,700 বেশি রেন্ট স্টাবিলাইজড অ্যাপার্টমেন্টে বসবাস করছেন। আগে নিয়ম ছিল কোনো ভাড়াটিয়া যদি টানা 2 বছর $2 লক্ষ বা তার বেশি আয় করেন, তবে বাড়ির মালিকরা সেই ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টটিকে বাজার দরের ভাড়ার আওতায় নিয়ে আসতে পারতেন। এছাড়া ভাড়াটিয়ারা চলে যাওয়ার পর সম্পত্তিতে নির্দিষ্ট কিছু উন্নয়নমূলক কাজ করলেও তারা ভাড়া বাড়ানোর সুযোগ পেতেন। নিউ ইয়র্ক সিটি রেন্ট গাইডলাইন্স বোর্ড এর তথ্য মতে 1994 সাল থেকে বাড়ির মালিকরা 3,60,000 বা এর বেশি অ্যাপার্টমেন্টকে ভাড়া নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতামুক্ত করেছেন, সেটা বলছে রেন্ট গাইডলাইন্স বোর্ড। তবে 2019 সালে স্টেট কর্তৃপক্ষ এই প্রক্রিয়াগুলোর উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে নিউ ইয়র্ক স্টেট, এবং তখন থেকে রিয়েল এস্টেট বা আবাসন খাত এই নিয়মগুলো পুনরায় চালুর জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনো সফল কাম হয়নি। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে অনেক শুভেচ্ছা। বাট ইমিগ্রেশনের যে নিউজগুলো আমরা আলোচনা করলাম বা আপনি যেটা বললেন, সো আজকে তো নিউ ইয়র্ক সিটিতে আজকে যে হিলের যে নিউজটা, যে আজকে থেকে নিউ ইয়র্ক সিটিতে আপনার অপারেশন শুরু হয়েছে এবং এটা কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে, তবে হিল আজকে জানিয়েছে। না, ওরা বলছে যে আজকে থেকে অপারেশনটা শুরু করছে, ইমিগ্রেশন বলছে যেটা, রাইট? সো কুইন্স থেকে শুরু করছে। ইমিগ্রেশন তো অঘোষিত ভাবে, আমি নিজেই আইসের গাড়ি দেখেছি। ইমিগ্রেশন তো অঘোষিত ভাবে শুরু করেছে আরো কয়েক সপ্তাহ আগে।
ইয়া সো অঘোষিত ভাবে আমি বলছি যে কথাটা। ইয়া সো যেমন যেমন হিলের যে রিপোর্ট, যে আমি দেখলাম যে আপনার আইস লঞ্চিং অপারেশন ইন নিউ ইয়র্ক সিটি, এবং তারা বলছে আজকে থেকে নিউ ইয়র্ক কুইন্স থেকে আজকে থেকে শুরু করবে, এবং এরপরে তারা লং আইল্যান্ড সহ অন্যান্য জায়গায় যাবে। সো সো এখন এই অবস্থার মধ্যে আপনি তো জানেন যে আপনাকে যদি বলি যে যেখানে বাংলাদেশি কমিউনিটির লোকরা বেশি যাতায়াত করে, যেমন জ্যাকসন হাইট, জামাইকা, পারচেস্টার, চার্চ অ্যাভিনিউ, এইসব জায়গায় আপনি দেখেছেন যে প্রতিক্রিয়াটা আপনার চোখে কি পড়েছে? আপনি জ্যাকসন হাইটে যদি বলি, প্রতিক্রিয়াটা আপনার চোখে কোন প্রতিক্রিয়া চোখে প্রতিক্রিয়া পড়েছে? এখন এই বিষয়টা নিয়ে কেউ তেমন কথা বলছে না, যদিও রেস্টুরেন্টগুলোতে সামনে আলোচনা হয়। সরি, আমি একটা জিনিস আপনাকে বলি, আমাদের আসলে কথা বলার যে আমাদের যে কথা বলার মতো লোক, এই কথা বলার মতো লোক তো, বা বয়স যেটাকে আপনি যদি বলেন যে বয়স, আমাদের তো বয়স নাই, আমাদের তো কোনো রিপ্রেজেন্টেটিভ নাই যে আমাদের বয়সকে রেজ করবে। আপনি আমি রাস্তায় দাঁড়িয়ে যত কথাই বলি, এটা হবে না। না, এটা কাজ হবে না এখানে। সাহেব, যে বিষয়টা আমাদের এই মুহূর্তে করা উচিত, এবং আইনজীবীরা এবং ইমিগ্রেশন অধিকার কর্মীরা যে কথাগুলো বলার চেষ্টা করছেন, সেটা হচ্ছে কাউকে কোনো ফলস হোপ দেওয়া উচিত না। অনেকেই ফলস হোপ দিয়ে থাকেন যে কোনো অসুবিধা হবে না, এবং এই ক্ষেত্রে কিছুদিন আগে এখানে যারা ইমিগ্রেশন অ্যাটর্নিরা এসেছেন, আইনজীবীরা এসেছেন, তারা একটি কথা প্রায় সবাই বলেছেন, সেটি হচ্ছে যারা মনে করেন যে তাদের কাগজপত্রের সমস্যা রয়েছে, তারা অবশ্যই অবশ্যই কিছু একটা করেন, ইমিগ্রেশন অ্যাটর্নিদের সাথে যোগাযোগ করেন, কিংবা নিজেকে কিভাবে এই ঝামেলা জঞ্জাট থেকে বাইরে রাখতে পারেন সেই বিষয়ে পরামর্শ নেন। ঘরে বসে থাকলে কাজ হবে না, কিংবা রাস্তাঘাটে হাঁটলেও কাজ হবে না। আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা মনে করেন যে তাদের কাগজপত্রের সমস্যা আছে, কিংবা সমস্যা হতে পারে, অতীতে কোনো তথ্য দিয়েছেন যে তথ্যগুলো পুনরায় তাদের ফাইলে ফিরে আসতে পারে, এমন অনেক বিষয় আছে, যদিও এগুলো কেস টু কেস বেসিস, ইন্ডিভিজুয়াল বেসিস, সামগ্রিকভাবে বলা উচিত না। কিন্তু আমি পার্সোনালি মনে করি যেটা, সেটি হচ্ছে যে যেটি অধিকার কর্মীরাও বলেন, ইমিগ্রেশন অধিকার কর্মীরাও বলেন, যে আপনার সমস্যাটি আপনাকেই সমাধানের ব্যাপারে উদ্যোগ নিতে হবে। কালেকটিভলি ইমিগ্রেশন সমস্যা সমাধানের ব্যাপারে এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। মেয়র মামদানি কিংবা গভর্নর হকুল কিংবা অন্য কেউ, সিনেটর যতই বলুক আমরা আপনাদের পাশে আছি, কিন্তু আইন যখন কাউকে গ্রেফতার করবে, হকুলকেও পাওয়া যাবে না, কাউকে পাওয়া যাবে না। রাইট রাইট রাইট, দ্যাটস অ্যাবসলিউটলি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এবং এই ধরনের ফলস হোপ, এই ধরনের রাজনৈতিক ইনডিউস করা ফলস হোপে যারা সমস্যায় পড়তে পারে, তাদের কোনোভাবেই আস্থা নেওয়া উচিত না। রাইট। এবং আপনি জানেন যে বিল ডি ব্লাজিওর সময় কমপক্ষে তাদের একটা নিউ ইয়র্ক সিটি একটা কাউন্সিল করেছিল যে ফ্রি লয়ার তারা সাপ্লাই করবে কেউ যদি বিপদে পড়ে, রাইট? কিন্তু এটা কি এখনো আছে কিনা এটা আমরা আর জানি না। নাই, আমি জানি না নিউ ইয়র্ক সিটির মেয়রের অফিসে যে ইমিগ্রেন্ট অ্যাফেয়ার্স বলে যে একটা ডিভিশন আছে, এদের কাজটা কি এটা বোঝা মুশকিল। এদের কাজের পরিধি বা কি, এদের কাজের জন্য যারা অলরেডি ইমিগ্রেন্ট হয়ে গেছে তাদের জন্য, নাকি যারা ইমিগ্রেন্ট হইতে চায় তাদের জন্য, এই বিষয়গুলো কিন্তু আমার কাছে অন্তত পরিষ্কার না। কিন্তু ইমিগ্রেন্ট অ্যাফেয়ার্স বলে একটা বিষয় আছে। আরেকটি ব্যাপার তাহের খুবই গুরুত্বপূর্ণ, যেটা গত কয়েকদিন ধরে আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন সময় বলে আসছি, বিভিন্ন উদাহরণ দিয়ে। অনেকেই মনে করেন যে পলিটিক্যাল অ্যাসাইলামের কেসে তারা যদি ওয়ার্ক পারমিট থাকে, তারা অবাধে চলাফেরা করতে পারেন। ব্যাপারটি কিন্তু ঠিক নয়, কোনোভাবেই ঠিক নয়। তার কারণটা এটাই বলি, এবং এই বিষয়টি ইমিগ্রেশন অ্যাটর্নিরা এই অনুষ্ঠানে আলোচনা করেছেন। আপনি ইমিগ্রেশন অ্যাসাইলামের কেস ফাইল করেছেন নিউ ইয়র্ক সিটিতে, আপনি নিউ জার্সির প্যাটারসনে কি করেন? আপনার সেখানে কি কাজ? সেটা আলাদা স্টেট। এই প্রশ্ন যদি আইসের কর্মকর্তারা কোনো অ্যাসাইলিকে প্রশ্ন করেন, তার কাছে উত্তরটা কি? উত্তর হচ্ছে আমি বেড়াতে আসছি এখানে। হ্যাঁ, নো, বেড়াইতে আসলে আপনার তো বেড়াইতে আসার কথা না। আপনার তো বেড়ানোর জন্য আমেরিকা এখন অবস্থান করছেন না। ইউ আর নট এ টুরিস্ট, ইউ আর অ্যাসাইলি অ্যাপ্লিকেন্ট। ওকে, আরেকটা বিষয় যেটা, এই সমস্ত বিষয়গুলো আসলে জানা যায় যে ইমিগ্রেশন আইসের কর্মকর্তারা যখন কাউকে গ্রেফতার করেন, গ্রেফতারের পরে ওই সমস্ত গ্রেফতারকৃত ব্যক্তিরা তাদের আত্মীয় স্বজন কিংবা অ্যাটর্নিদের সাথে যে সমস্ত তথ্যগুলো শেয়ার করেন, সেগুলো থেকে কালেকটিভলি এই তথ্যগুলি পাওয়া যায়। যেমন ধরেন,
আপনি 15 বছর আগে একটি টিকিট পে করেননি, আপনি গ্রিন কার্ডের মালিক, আপনি গ্রিন কার্ড আছে আপনার কাছে, ইমিগ্রেশন ক্যান পুট ইউ ইন ডিটেনশন। Yeah. খুব সহজ ব্যাপার, যেটা আগে আমরা কখনো ধরার মধ্যেও নিতাম না, আমরা ধরতামই না এই বিষয়টা। হুম। এখন কিন্তু না না, আমি একটু শেষ করি। ওয়েট ইব্রাহিম চৌধুরী আমি শেষ করি। সেটা হচ্ছে যে এই বিষয়গুলো আমাদেরকে, আমাদের অভিবাসী সমাজকে এমন একটা ধারণা দিয়েছে এই পর্যন্ত, যে এই সমস্ত ব্যাপার ডোন্ট কেয়ার, ড্যাম কেয়ার, কি করবে আমাকে। কিন্তু যেমন ধরুন আপনাকে আরেকটা টিকিট পে করেনি, এটা কিন্তু মেজর অফেন্স। এটা ডিপেন্ড করে কোন ইমিগ্রেশন অফিসার আপনার আইডেন্টিটি দেখতে চাচ্ছে। ইফ দ্যাট পারসন ইজ টাফ, ইউ আর ইন রিয়েল ট্রাবল। ইফ দ্যাট পারসন কিছুটা সফট ইমিগ্রেন্টের প্রতি, সে হয়তো আপনাকে বলতে পারে গো অ্যান্ড ফিক্স ইট ইউরসেলফ, এগুলো বলতে পারে। এটা সমস্ত যুক্তরাষ্ট্রে একটা ব্যাপারে আমি দর্শকদের অনুরোধ করব, যে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশনের ব্যাপারে প্রায় 90% জিনিস হচ্ছে ডিসক্রিশন। আর ডিসক্রিশনটা হচ্ছে যেই অফিসারকে আপনি ফেস করতেছেন সেই অফিসারের তাৎক্ষণিক মন মানসিকতা, আপনাকে কি চোখে সে দেখছে, আপনার কেসগুলো, আপনার ঘটনা, আপনার ইতিহাস, আপনার বিবরণী কোন বিবেচনায় সে রাখছে, এটি খুব ইম্পর্টেন্ট, ডিসক্রিশন। আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে চাইল্ড সাপোর্ট। আমাদের বাংলাদেশি কমিউনিটিতে অনেকেই আছেন এই চাইল্ড সাপোর্ট ব্যাপারটাকে খুবই অবজ্ঞা করেন, আনলেস কোর্ট থেকে সামন পান, অবজ্ঞা করেন, ঠিকানা বদল করে অন্যত্র চলে যান। সেই বিষয়গুলো কিন্তু এখন বেশ জোরালো ভাবে দেখা দিচ্ছে। ইভেন কি আপনি চাইল্ড সাপোর্ট না দিয়ে যদি আমেরিকা থেকে এখন তো বের হতেও পারবেন না, আশা তো দূরে থাকে, বের হতেও পারবেন না। আপনি জানেন এখন যুক্তরাষ্ট্র থেকে বের হতে গেলেও বায়োমেট্রিক্স লাগে, প্রবেশ করতেও বায়োমেট্রিক্স লাগে। আরেকটা ব্যাপার সবাইকে বলে রাখি, এই কথা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমেরিকার নাগরিক যারা দ্বৈত পাসপোর্টের অধিকারী, যুক্তরাষ্ট্র থেকে বের হওয়ার সময় যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করতে হবে, আপনার কাছে অন্য যত দেশের পাসপোর্ট থাকুক না কেন। আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করার সময় আপনাকে অবশ্যই আমেরিকান পাসপোর্ট ব্যবহার করতে হবে। এই বিষয়টি গত কয়েকদিন ধরে স্টেট ডিপার্টমেন্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আসছে। অর্থাৎ বিষয়টাতে আপনার সতর্ক থাকবেন, যুক্তরাষ্ট্রের কাছে দ্বৈত নাগরিকত্বের তেমন কোনো গুরুত্ব নেই। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। দেখি আরেকটা প্রশ্ন আছে আপনাকে, বাট আমাদের আতিক ভাইয়ের সাথে আমি একটু আলাপ করে নিই। আতিক ভাইকে অনেকদিন পরে পেয়েছি তো, খুব মানে সুদর্শন সুপুরুষ, এবং আমাদের তো এখানে যাওয়ার কথা আছে ওই যে ইয়েতে আপনার অরল্যান্ডোতে, ওইখানে গিয়ে ওনার বাগানে আমাদের অনেক খাওয়া দাওয়ার আছে। আপনি যাওয়ার আগে যদি ইব্রাহিম চৌধুরীকে সাথে নিতে চান, তাহলে ওনার স্কেডিউল ক্যালেন্ডার গুলো জেনে নিন। কারণ আমার জানা মতে উনি আগামী 6 মাস বছর মানে সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো উৎসবে, কোনো না কোনো আমন্ত্রণে ব্যস্ত। ঠিক আছে, ওইটা দেখবো, অসুবিধা নেই। হ্যাঁ, অবশ্যই আমরা ঠিক করে নেব এবং নাজমুল ভাই আপনাকে নিয়ে যাব। সো আপনাদের একসাথে আসতে হবে সবাইকে, সবাইকে অবশ্যই একসাথে আসতে হবে। একটা বিশাল একটা উৎসব হবে অরল্যান্ডোতে। হ্যাঁ, মানে এটা একটা বিশাল ব্যাপার হবে। হ্যাঁ, আপনাদের যেটাকে বলে ত্রিপাণ্ডব আর কি। হ্যাঁ, জি, থ্যাংক ইউ সো মাচ। তিনজন বড় মানুষ, আমার তিনজন প্রিয় মানুষ। উই আর ফ্রেন্ড, উই আর কমিউনিটি, আপনার অ্যাক্টিভিস্টও বলতে পারেন, কমিউনিটির পাশে থাকি আমরা সব সময়। সো যাই হোক, আপনাকে জানতে চাই যে আপনি জানেন যে এই কোলেস্টেরল কিন্তু অনেকে মনে করে যে এটা কোনো বিষয়ই না, এবং বুঝেও না কোলেস্টেরল আছে কিনা তার, এবং আলটিমেটলি দেখা যায় এন্ড আপ হয় খুবই খারাপ অবস্থার মধ্যে। কেউ এমনকি জীবন হানির যে প্রক্রিয়া, যে বিষয়গুলো হয়, এর মধ্যে অন্যতম হচ্ছে এই কোলেস্টেরলকে অ্যাভয়েড করা। সো আপনার কাছে আমাদের প্রশ্ন হবে যে কোলেস্টেরল আমার আছে কিনা, প্রথম হলো এটা কোনো সিমটম আছে কিনা, 2 নম্বর হচ্ছে যে চেক করবো কিভাবে, 3 নম্বর হচ্ছে যে যদি আমার কোলেস্টেরল প্রবলেম হয় তাহলে এর চিকিৎসা কি, আর 4 নম্বর হচ্ছে এটা থেকে নাজাতের কোনো পথ আছে কিনা, মুক্তির কোনো পথ আছে কিনা। অনেক অনেক ধন্যবাদ তাহির ভাই, আপনি খুব ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমাকে কথা বলতে বলেন, একটা সুবিধা আছে এটা নিয়ে। তখন আমাকে একটু গবেষণা করতে হয় যে কিভাবে সহজ সরল ভাবে আমি আমার দর্শকদের কাছে এটা পৌঁছে দিতে পারি। এটা একটা জিনিস। আর একটা হলো যখন এগুলো পয়েন্টগুলো লিখে ফেলি, এগুলো দিয়ে আবার একটা ভালো লেখাও হয়ে যায়, তখন আমি আবার আমাদের ইব্রাহিম ভাই কিংবা নাজমুল ভাইকে পাঠাই দেই, তখন তারা এটা সারা আমেরিকায় বা সারা বিশ্বে ছড়ায় দেয়। সো মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তো আমি আজকে এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা বাংলাদেশ সহ সারা পৃথিবীর প্রতি বছর লাখ লাখ মানুষ হার্ট অ্যাটাক বা স্ট্রোকের
সম্মুখীন হন, অথচ এটা এমন একটা সমস্যা যার কোনো লক্ষণ নেই এবং লক্ষণ নাও থাকতে পারে। আর এই ব্যাপারটা হলো উচ্চ কোলেস্টেরল বা হাই কোলেস্টেরল। আমি আমার রোগীদের প্রায় প্রশ্ন করি, আপনি কি জানেন আপনার কোলেস্টেরলের মাত্রা কত? অবাক করার বিষয় হলো যে অধিকাংশ মানুষই কিন্তু তার উত্তর দিতে পারেন না। কারণ অনেকেই মনে করেন শরীরে ব্যথা নেই, কোনো সমস্যা নেই, তাহলে নিশ্চয়ই কোলেস্টেরল স্বাভাবিক। কিন্তু কথা হলো উচ্চ কোলেস্টেরল বছরের পর বছর নীরবে রক্তনালীর ভিতরে ক্ষতি করতে পারে। তাই আমরা কোলেস্টেরলকে বলি সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। তো এখন প্রশ্ন হলো যে কোলেস্টেরল আসলে কি? অনেকেই মনে করেন যে কোলেস্টেরল আসলে একটা খারাপ জিনিস, আসলে কিন্তু তা না। কোলেস্টেরল আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। কোলেস্টেরল দিয়ে আমাদের শরীরের সেল বা কোষ তৈরি হয়, আমাদের হরমোন তৈরি হয়, ভিটামিন তৈরি হয়, ভিটামিন ডি বিশেষ করে। কিন্তু সমস্যা তখনই হয় যখন খারাপ কোলেস্টেরল বা এলডিএল বেড়ে যায় আর ভালো কোলেস্টেরল বা এইচডিএল কমে যায়। এছাড়াও ট্রাইগ্লিসারাইড বলে আরেক ধরনের চর্বি থাকে, যেটা বেশি বেড়ে গেলে শরীরে হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায়। তাহলে প্রশ্ন হলো যে কোলেস্টেরল কেন বিপজ্জনক? আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিই। ধরেন আপনার বাড়ির পানির পাইপে আস্তে আস্তে করে ময়লা জমছে। প্রথমে কিন্তু কিছুদিন আপনি কিছুই বুঝতে পারবেন না, কিন্তু কয়েক বছর পর আপনার পাইপে ময়লা জমতে জমতে যখন পাইপটা শুরু হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার পানি ঠিক মতো আসছে না। রাইট। আমাদের শরীরের রক্তনালীর ক্ষেত্রেও কিন্তু সেই একই ঘটনা ঘটে। খারাপ কোলেস্টেরল আস্তে আস্তে করে আমাদের রক্তনালীর ভিতরে জমতে থাকে, একসময় রক্ত চলাচল কমে যায়, হঠাৎ করে একদিন হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন হলো যে বাংলাদেশিদের জন্য এই ঝুঁকি কেন বেশি? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথিবীর বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বিশেষ করে সবচেয়ে বড় গবেষণা হয়েছে আমাদের নিউ ইয়র্কে, এনওয়াইইউতে। তারা দেখেছে যে দক্ষিণ এশীয়তে, বিশেষ করে বাংলাদেশি, ভারতীয় কিংবা পাকিস্তানিদের মধ্যে অল্প বয়সেই হৃদরোগ হওয়ার ঝুঁকি অনেক বেশি। এর মধ্যে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ যেটা, সেটা হলো জেনেটিক বা বংশগত। আমরা অনেক সময় দেখতে পাতলা, কিন্তু শরীরের ভিতরে বিশেষ করে আমাদের পেটের চারদিকে চর্বি বেশি জমে। দ্বিতীয়ত হলো খাদ্যাভ্যাস। আমাদের খাবারে থাকে অতিরিক্ত সাদা ভাত, তেল, ঘি, ভাজা পোড়া, বিরিয়ানি, মিষ্টি, সফট ড্রিঙ্ক এবং ফাস্টফুড। উৎসব মানেই হলো আমাদের অতিরিক্ত খাওয়া। তৃতীয়ত হলো শারীরিক পরিশ্রম আমাদের কমে যাচ্ছে। আপনি দেখেন আমাদের কমিউনিটিতে কায়িক পরিশ্রম কমে যাচ্ছে। আগে মানুষ অনেক হাঁটতেন, এখন মানুষ লিফটে চড়েন, গাড়িতে চড়েন, অফিসের ডেস্কে বেশি বসেন। সব মিলায় আমরা এখন অনেক কম চলাফেরা করি। চতুর্থত, ডায়াবেটিসের হার কিন্তু দ্রুত বাড়ছে। বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম একটা দেশ যেটা ডায়াবেটিস আক্রান্ত রোগের সংখ্যাও সবচেয়ে বেশি। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, উচ্চ কোলেস্টেরল, এগুলো যদি একসঙ্গে থাকে তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি অত্যন্ত বেড়ে যায়। এখন একটা ভুল ধারণার কথা বলি। অনেকেই মনে করেন যে ডাক্তার সাহেব আমি তো চিকন, আমার আবার কোলেস্টেরল কেন হবে? এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আমি অনেক রোগী দেখি যাদের ওজন একেবারেই স্বাভাবিক, কিন্তু কোলেস্টেরল অনেক বেশি। আবার কেউ কেউ বেশ মোটা, কিন্তু তাদের কোলেস্টেরল নর্মাল। তাহলে এখন প্রশ্ন হলো যে কারা পরীক্ষা করবেন? আপনার বয়স যদি 20 বছর পার হয়ে যায়, বছরে অন্তত একবার আপনার লিপিড প্রোফাইল করা উচিত। আর আপনার যদি ডায়াবেটিস থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, উচ্চ রক্তচাপ, ধূমপানের অভ্যাস থাকে এবং পরিবারের কারো যদি অল্প বয়সে হার্ট অ্যাটাক হয়ে থাকে, কিংবা আপনার যদি ওজন বেশি হয়, তাহলে কিন্তু নিয়মিত কোলেস্টেরল বা লিপিড প্রোফাইল পরীক্ষা করা অত্যন্ত জরুরি। এখন প্রশ্ন হলো যে কিভাবে প্রতিরোধ করবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো বা ভালো খবর হলো, উচ্চ কোলেস্টেরল যদি কারো হয়, এটা অনেক ক্ষেত্রেই কিন্তু প্রতিরোধ করা সম্ভব। আমি এটাকে বলি 5 গোল্ডেন রুল, 5টা স্বর্ণ নিয়ম। 1 নম্বর গোল্ডেন রুল কি? স্মার্ট খাবার খান। প্লেটের অর্ধেক হবে শাকসবজি, প্রতিদিন ফল খাবেন, মাছ বেশি খাবেন, ডাল, ওটস বা বাদাম খাবেন, ভাজা পোড়া কমিয়ে দিবেন, প্রসেসড ফুড কমিয়ে দেবেন,
অতিরিক্ত লাল মাংস কমিয়ে দিবেন এবং সফট ড্রিঙ্ক কমিয়ে দিবেন। রুল নাম্বার 2, হাঁটুন। প্রতিদিন অন্তত 30 মিনিট করে দ্রুত হাঁটুন। এটা সবচাইতে সস্তা এবং সবচাইতে কার্যকর একটা ওষুধ। 3 নম্বর রুল, ওজন নিয়ন্ত্রণ করুন। আপনি যদি শরীরের ওজন 5 থেকে 10 ভাগ কমাতে পারেন, আপনার কোলেস্টেরল, ডায়াবেটিস এবং রক্তচাপের উল্লেখযোগ্য উন্নতি হবে। রুল নাম্বার 4, ধূমপান ছেড়ে দিন। ধূমপান শুধু ফুসফুস নয়, আপনার রক্তনালীরও বড় শত্রু। রুল নাম্বার 5 বা 5 নম্বর স্বর্ণ যে রুল, সেটা হলো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা। কারণ উচ্চ কোলেস্টেরল বা হাই কোলেস্টেরল কাউকে কোনো রকম ব্যথা দেয় না, তার মানে এটার কোনো সিমটম নেই। তাহলে একদিন হার্ট অ্যাটাক নিয়ে যখন এটা হয়ে যায়, তখন আপনি দেখেন যে আপনার হাই কোলেস্টেরল আছে অনেক বছর ধরে। তাহলে ওষুধ কি লাগবে সবার জন্য যদি হাই কোলেস্টেরল থাকে? সবাইকে যে ওষুধ খেতে হবে তা কিন্তু না, কিন্তু যাদের ঝুঁকি বেশি থাকে তাদের ক্ষেত্রে আমাদের ডাক্তাররা স্ট্যাটিন সহ কিছু ওষুধ দেন, যেটা হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের ঝুঁকি অনেকভাবে কমিয়ে দেয়। তাই কেউ আপনারা নিজের সিদ্ধান্তে যদি কোলেস্টেরল বন্ধের ওষুধ খেতে থাকেন, সেটা বন্ধ করবেন না, চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। এবার আমি একটা জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কথা বলি। আমি একটা কথা বিশেষভাবে বলতে চাই, সেটা হলো উচ্চ কোলেস্টেরল শুধু একজন মানুষের সমস্যা না, এটা আমাদের একটা জাতীয় জনস্বাস্থ্য সমস্যা। আমাদের প্রয়োজন এটার জন্য যেটা দরকার, আমি তাহের ভাইকে ধন্যবাদ জানাই যে আপনি আপনার টেলিভিশনে আমাকে এটা নিয়ে কথা বলতে বললেন। আমাদের প্রয়োজন স্কুলে স্বাস্থ্য শিক্ষা দেওয়া কোলেস্টেরল সম্পর্কে, বিকজ উই আর ভেরি হাই রিস্ক গ্রুপ। আমাদের পরিবারের স্বাস্থ্যকর রান্নার ব্যাপারে কথা বলা দরকার। আমরা কিন্তু একবার ইব্রাহিম ভাই, আমরা সবাই কিন্তু আলাপ করেছিলাম যে আমরা না তাহের ভাইকে আলাপ করেছিলাম যে আমরা কিভাবে স্বাস্থ্যকর রান্না করা যায় সেটা নিয়ে একটা অনুষ্ঠান করব। তো এটা কিন্তু প্ল্যানিং থেকে গেছে, এটা নিয়ে আলাপ করতে হবে। প্রতিদিন হাঁটার অভ্যাস, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমার বাবার কথা বলি, আমরা মতিঝিল কলোনিতে থাকতাম। আমার বাবা প্রতিদিন সকালে মতিঝিল কলোনি থেকে সোজা পুরানা পল্টন হয়ে রমনা পার্কে যেতেন, এবং রমনা পার্কের ওই সময় ওনারা এই কিছু অফিসাররা মিলে শতায়ু সংঘ বলে একটা সংঘ করেছিলেন, প্রতিদিন কয়েক মাইল হাঁটা। সো একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের একটা নিয়মিত হাঁটার একটা কালচার তৈরি করতে হবে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, ধূমপান নিয়ন্ত্রণ করতে হবে, এবং তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, বিকজ দে আর দ্য ফিউচার। আমরা যদি আজকে সচেতন হই, তাহলে আগামী 10 থেকে 20 বছরে হাজার হাজার হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব। ব্যাপারটা চিন্তা করুন। জি, আমরা যদি একটা সম্মিলিতভাবে পদক্ষেপ নেই, আমরা হাজার হাজার বাঙালির হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ করতে পারব। তো আমি শেষ করার আগে একটা কথা বলি, আমরা কিন্তু গাড়ির সার্ভিস নিয়মিত করি, কিন্তু আমরা নিজের শরীরের সার্ভিস নিয়মিত করতে ভুলে যাই। একটা সাধারণ রক্ত পরীক্ষা আপনার জীবন বাঁচাতে পারে। তাই আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, ভালো খাবো, নিয়মিত হাঁটবো, ধূমপান ছাড়বো, কোলেস্টেরল পরীক্ষা করব এবং পরিবারকে সচেতন করব। কারণ সুস্থ হৃদয় মানেই সুস্থ পরিবার, সুস্থ সমাজ এবং সুস্থ বাঙালিদের জীবন। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, বিউটিফুল আমার প্রেজেন্টেশন। আমার একটু প্রশ্ন ছিল। জি, আমি যে প্রশ্নটি করতে চাই, খুব মোটা দাগে যদি আমরা বলি যে ভালো কোলেস্টেরল হচ্ছে এইচডিএল এবং খারাপ কোলেস্টেরল হচ্ছে এলডিএল আপনাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায়। আমি যেটা বলতে চাই যে মোটা দাগে যদি আপনাকে বলি যে এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরল যেন আমাদের শরীরে স্থিতিশীল অবস্থায় থাকে, এর জন্য কোন খাবারগুলো আমাদের গ্রহণ করা উচিত। আর আমরা জানি আপনারা চিকিৎসকরা এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে তখন আপনারা মেডিকেশন দেন যেন খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। আমি যেটা বলতে চাই, ওষুধ না দিয়েই এই খারাপ কোলেস্টেরলকে স্থিতিশীল অবস্থায় যেন আমাদের শরীরে বাসা বাঁধতে না পারে, তাহলে কি করা দরকার? থ্যাংক ইউ। আমি তো বললাম সবকিছু আপনাকে, আপনি শোনেননি? যে শুনেছি, আমি সবকিছু বলেছি আপনাকে যে আমাদের এইচডিএল বাড়াতে গেলে পয়সা খরচের দরকার নেই। এইচডিএল বাড়াতে গেলে খুব 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 ইম্পর্টেন্ট জিনিস হলো ওই যে 5টা কথা বললাম যে 5 গোল্ডেন রুল, ওটা আমাদের করতে হবে। একটা হলো আমাদের খাদ্যাভ্যাস।
আমাদের খাদ্যাভ্যাসটা পরিবর্তন করতে হবে। যে সমস্ত খাদ্য খেলে আপনাদের মানে এইচডিএল বেড়ে যায়, যেমন মাছ, এটা বাড়াতে হবে। আর একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা যেটা বলেছি সেটা হলো নিয়মিত এক্সারসাইজ করতে হবে। এবং আমি বলেছি যে এটা করতে কোনো পয়সা লাগে না। সো এই যে রুল নাম্বার, যে 5টা স্বর্ণনিয়মের কথা বলেছি, ওই এইচডিএল এলডিএল ব্যালেন্স করতে গেলে আমাদের প্রথম নাম্বার যেটা করতে হবে, স্মার্ট খাবার খেতে হবে। প্লেটের অর্ধেক হতে হবে শাকসবজি, ফল খেতে হবে, মাছ বেশি খেতে হবে। আর 2 নম্বর যেটা বলেছিলাম যে হাঁটতে হবে, প্রতিদিন অন্তত 30 মিনিট করে দ্রুত হাঁটো, এটা খুব ইম্পর্টেন্ট। আর 3 নম্বর যেটা বলেছিলাম সেটা করতেও কোনো কষ্ট লাগে না, সেটা ওজন নিয়ন্ত্রণ করুন। আর 4 নম্বর যেটা বলেছি, যেটা আপনাকে এইচডিএল বাড়াতে খুব সাহায্য করে, যদি আপনার আজকে আপনি ধূমপান করেন, আপনার এলডিএল বেড়ে যায়, এইচডিএল কমে যায়। আর যদি ধূমপান ছেড়ে দেন, খুব র্যাপিড ট্রান্সফরমেশন হয়। সো এটা হলো এই 4টা। আর 5 নম্বর কথা যেটা বলেছিলাম সেটা হলো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, সেটা তো করবেন। কিন্তু এই 4টা যদি করেন, আপনি যে প্রশ্ন করলেন যে কিভাবে আমরা এইচডিএল এলডিএল ব্যালেন্স ভালো করতে পারি, তো এটা খুব সহজ। ওই 4টা জিনিস, এবং এগুলো করতে কোনো পয়সা লাগে না, এটা আমাদের করা উচিত। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনার যাদের ইতিমধ্যে আপনার এলডিএল যাদের বেশি, রাইট, এবং তারা ওষুধ খাচ্ছেন, তারা কি ওষুধ মানে এই যে আপনি যেটা বললেন যে তারা যদি তাদের লাইফস্টাইল চেঞ্জ করেন, খাবারের অভ্যাস চেঞ্জ করেন, অ্যান্ড দেন অন্য খাবার যেটাতে আপনার এলডিএল বেশি, এইচডিএল যার মধ্যে বেশি, এটা গ্রহণ করেন, তাহলে কি মনে করেন যে ঔষধের যে নির্ভরতা এটা কমিয়ে তারা স্বাভাবিক জীবনে আসতে পারবেন? এটা একটা ভালো প্রশ্ন। আসলে আপনাকে প্রথমে যেটা বলেছিলাম যে কোলেস্টেরলের জন্য একটা বড় যে জিনিস কাজ করে সেটা কিন্তু হলো জেনেটিক। জেনেটিক মানে আমাদের জন্মগত কিছু ব্যাপার, যে কারণে ধরেন আমার অল্প বয়সে চুল পড়ে গেছে, যে কারণে ধরেন আমরা বাঙালিরা ব্রাউন। সো কিছু কিছু জিনিস আছে জন্মগত বা জেনেটিক। জেনেটিক জিনিসগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। এবং কোলেস্টেরল যে মেকআপটা, আমি সবাইকে সহজ করে বলার জন্য এইচডিএল এলডিএল বলেছি, কিন্তু এর ভিতরে আরো অনেক কথা আছে। এলডিএল এর মধ্যে কিন্তু আবার স্পেসিফিক কিছু ক্লাসিফিকেশন আছে, যেগুলোতে আমি গেলাম না, যেগুলো ডাক্তারদের আলোচনার মধ্যে আমরা করি। সেই সাব গ্রুপগুলো যদি বেশি থাকে তখন স্পেসিফিক ট্রিটমেন্ট লাগে। তো কথা হলো যে আপনার যদি জেনেটিক কারণে আপনার কোলেস্টেরল বেড়ে যায় এবং সেই জন্য যদি আপনার ওষুধ খেতে হয়, সেক্ষেত্রে কিন্তু ওষুধটা বলতে পারেন যে সারা জীবনই খেতে হয়। কিন্তু যাদের জেনেটিক কারণে বাড়েনি, যাদের ঠিক মতো খাবার না খাওয়ার কারণে, ঠিক মতন জীবনযাপন করার না কারণে যাদের বেড়েছে, তারা কিন্তু যদি ওইসব করেন, এগুলো কন্ট্রোল করেন, তাহলে কিন্তু তাদের কোলেস্ট্রল যদি কন্ট্রোল হয়, তখন ডাক্তারদের পরামর্শ অনুযায়ী, যদি এটা জেনেটিক রিজন না হয়ে থাকে, তখন কিন্তু ইভেনচুয়ালি ওষুধের ডোজ কমানো যায়। এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো ওষুধ কমপ্লিটলি বন্ধ করে দেওয়া যায়, ডিপেন্ডিং অন দ্য রিস্ক ফ্যাক্টর, যে তার ফ্যামিলিতে কোনো হার্ট ডিজিজ হয়েছে কিনা, তার ফ্যামিলিতে কোনো স্ট্রোক হয়েছে কিনা, তাই সেই হিস্ট্রিগুলো নিয়ে। এটা ইন্ডিভিজুয়ালাইজ ব্যাপার তাহের ভাই, যে কোন রোগীকে আপনি কোলেস্ট্রলের ওষুধ বন্ধ করে দেবেন, বা কোন রোগীকে আপনি বলতে পারেন যে হ্যাঁ ভবিষ্যতে আপনার কোলেস্ট্রলের ওষুধ লাগবে না। এটা কিন্তু ডাক্তাররা মানে রক্ত পরীক্ষার মাধ্যমে ডাক্তাররা যদি দেখেন যে তার অবস্থা এমন ছিল আগে, যেটা মানে একটা টপ ছিল, এটা এখন নর্মাল হয়ে এসেছে এবং এটার মানে কন্টিনিউয়েশন আছে, দেন ডাক্তারই বলবেন তাকে যে আপনার ওষুধ লাগবে না, আপনি এইভাবে মেনটেন করেন, রাইট? অ্যাবসলিউটলি। যেটা বললাম যে অনেকগুলো ফ্যাক্টর ডিপেন্ড করে, যে কারো কারো দেখা যায় যে আমি একটা বলি, অত্যন্ত সুন্দর বাংলা ভাষায় আপনি যে 5টা কথা বললেন, ওইখানে তো সব উত্তর আছে। আমি কি করব, ডাক্তারের কাছে 2বার যাবো, বলে দেবে আমার কোলেস্ট্রল কন্ট্রোলে চলে আসছে, তুমি হাঁটো মিয়া না, আরো হাঁটলে কমবে, আরো তোমার ঔষধ লাগবে না, ঔষধ আরো বাড়াবে। সো সিম্পল 5 রুল ইউ হ্যাভ টু ফলো ইট। এটা বাংলা ভাষায় এত সহজ করে আপনি যে বললেন, আপনার বোঝার অনেকের বোঝার মধ্যে বেশ কম আছে। হ্যাঁ, আপনি হয়তো খুব তাড়াতাড়ি বুঝেন, অনেকে হয়তো তাড়াতাড়ি বুঝেন। সো ওয়েট সময় নষ্ট করে লাভ নেই। সো ব্যাপারটা হচ্ছে যে এটা একটা ওয়েট পিঠা খাইমু আর কোন কোলেস্টেরল কমা, কোলেস্টেরল কমা, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে দিব যে তোমার ভাই সব কিছুতে তো করার নাই। আমরা লেটস ডিসকাস। সো আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে অনেকেই মনে করে এটা যে হয়তো কমবে না, আমি যে ওষুধের উপর ডিপেন্ড হয়ে গেছি, হয়তো এটা মানে আমি যে লাইফস্টাইল চেঞ্জ করি, খাবার চেঞ্জ করি, যে 5 অভ্যাস করেছেন, এটা করলে হয়তো আমার কমবে না।
বাট একটা সমাধানও আছে, সেটা যেটা আপনি বললেন এখন, যে ডাক্তার সাহেবের কাছে যাওয়া, এবং ডাক্তারের কাছে যাওয়ার পরে এটা বারবার টেস্ট করার পরে দেখা যায় যে এটা বাড়ছে না, এটা স্বাভাবিক হয়ে চলে আসছে, দেন ই ক্যান আপনার গেট রিড অফ দিস মেডিসিন তার আর হয়তো লাগবে, ডাক্তারই হয়তো সার্টিফিকেট দিবেন যে তোমার আর ভাই আর মেডিসিন লাগবে না, তুমি এখন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারো। কারণ অনেকেই ভয় পায় যে স্বাভাবিক জীবনে হয়তো যাওয়া যাবে না। অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যে তার কি কি রিস্ক ছিল, কি কারণে তাকে ওষুধ দিতে হয়েছে, তার ওই লিপিডের যে সাবগ্রুপ গুলো, যেটা আমি আপনাদেরকে সবাইকে বলতে চাই না, আবার সাধারণ মানুষকে বলে এটা কনফিউজড হয়ে যাবেন। যেটা তাসকিন ভাই বললেন যে মোটা দাগে এইচডিএল এলডিএল এর কথা চিন্তা করতে হবে। তো যাদের ধরেন ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর নাই বা ফ্যামিলিগত রিস্ক ফ্যাক্টর নাই, যাদের হাই কোলেস্টেরল হয়েছে লাইফস্টাইলের জন্য এবং লাইফস্টাইল মেনটেন করার পরে ওষুধ খাওয়ার পরে কমে গেছে, এই ডাক্তাররাই কিন্তু তাদেরকে ভিজিটে, যেটা ইব্রাহিম ভাই বললেন, যে ডাক্তাররাই ভিজিটে গেলে তাকে দেখা যাবে যে ইভেনচুয়ালি বলবে যে হ্যাঁ ঠিক আছে, আপনার রিস্ক কম, আপনি লাইফস্টাইল চেঞ্জ করেছেন, খাবার চেঞ্জ করেছেন, জীবনযাত্রার মান পরিবর্তন করেছেন, অতএব আপনি এখন এটা বন্ধ করতে পারেন। এবং যারা মদ খায় বেশি, এদেরও কিন্তু কোলেস্টেরল বাড়ে, কিন্তু এটা অ্যাবসলিউটলি। আমি তো বলেছি আপনাকে, মানে স্পেসিফিক্যালি কিন্তু আমি মদ পানের কথা বলেছি, যে স্পেশালি যাদের হাই ট্রাইগ্লিসারাইড আছে তাদের ক্ষেত্রে আসলে ইজ ভেরি ইম্পর্টেন্ট। মদ তো নানা রকমের আছে, সো অনেকে বলেন যে রেড ওয়াইন খেলে হয়তো এটা কমে বা বাড়ে, কিন্তু মদ পানের সাথে দেখা যায় যে যারা মদ পান করেন তাদের রেড ওয়াইন খাই এটা কমে কিনা, এটার উপর একটা ভালো না রেড ওয়াইন তো বাদ দেন, যারা এই যে আপনার তরল পদার্থ খায়, সাদা পানি কি কি দিয়ে, লেবু দেয়, কি কি দেয়, অনেক কিছু দিয়ে, এটার নাম মার্গারিতা না কি জানো, মার্গারিতা খেয়ে তারপর হাঁটে রাস্তার মধ্যে, রাইট? যারা ধূমপান করে এরাও এই তালিকায় পড়বে, রাইট? অবশ্যই পড়বে, এটা তো বলেই দিয়েছেন। অবশ্যই ওই ব্যাপারে আমরা সতর্কতা বলতে 5 রুলের মধ্যেই আছে স্বাস্থ্যগত জীবনযাপন করা। যারা মদ খান তাদের সতর্ক হয়ে যান, আজকে থেকে আর মদ খাইয়েন না প্লিজ। মদ্যপান করা খুবই খারাপ জিনিস এবং স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর জিনিস, অবশ্যই। হ্যাঁ, মদ্যপান বন্ধ করেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর বিএম আতিকুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, আমার খুব ভালো লাগলো আজকে আপনাদের সাথে আলাপ করে, ভালো ভালো প্রশ্ন করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইব্রাহিম ভাই তো মানে ওয়ার্ল্ড কাপে এটা নিয়ে যে মানে ওনার শরীর যে কত ভালো দেখলাম এই রোদের ভিতরে, মানে হি এনজয়েড ইট থরলি। মানে লাল সালাম আপনাকে। ওনার কোনো কোলেস্টেরল নাই, ওনার স্বাস্থ্য ভালো, উনি দৌড়াতে পারেন, হাঁটতে পারেন। স্ট্রেস টেস্ট হয়ে গেছে, ইব্রাহিম ভাই স্ট্রেস টেস্ট হয়ে গেছে, হি ইজ পাস। উনি মোটামুটি শুধু পাস করেন নাই, উনি মানে গোল মার্ক নিয়ে পাস করে গেছেন ইনশাআল্লাহ। এন্ড আরেকটা জিনিস কি বলে, আমি যেটা বলবো আরেকটা জিনিস, যে উনি যে কাঁঠাল পার্টির ব্যাপারটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আমি আসলে যদি থাকতাম নিউ ইয়র্কে, আমি অবশ্যই অ্যাটেন্ড করতাম। থ্যাংক ইউ সো মাচ। মিস করব আপনাকে, মিস করব আতিক ভাই। থ্যাংক ইউ। অলরাইট, থ্যাংক ইউ আতিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আরিফ, আপনার কাছে একটু জানি যে মেয়র মামদানি যে 30% যে আপনার গ্রোসারিতে মাংস টাংস এগুলোর দাম কমিয়ে দিবেন বলছেন, হোয়াট ইজ দ্য নিউজ? এরপরে ইব্রাহিম সাহেব আপনার কাছে আসবো বাংলাদেশের পলিটিক্স নিয়ে একটু আলোচনা করতে। জি, আমি যে কথাটি বলতে চাই তা হলো যে মেয়র জোহরান মামদানি সিটি থেকে যে গ্রোসারিগুলো রান করা হবে, অর্থাৎ এরই মধ্যে যেটা ঘোষণা এসেছে আজকেও ফাইনাল, উনি আরো স্পষ্ট করেছেন যে 2027 সালে ব্রঙ্কসের হান্টস পয়েন্ট থেকে প্রথম যে গ্রসারিটা ওপেন হবে এবং পর্যায়ক্রমে টোটাল 5টি গ্রসারি 2029 সালের মধ্যে 5টি বড়তে এই গ্রসারিগুলো রান করা হবে। তো আজকে ব্রুকলিনে দ্য ক্যাম্পেইন এগেইনস্ট হাঙ্গার, অর্থাৎ এই হাঙ্গার, দ্য ক্যাম্পেইনস হাঙ্গার হচ্ছে একটি নন প্রফিট অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনে মূলত হচ্ছে যারা অসহায় দরিদ্র মানুষ যারা খাবার পায় না তাদেরকে নিয়ে এটা অর্গানাইজেশনটা কাজ করে। এবং ব্রুকলিনে উনি গ্রোসারি উদ্বোধন, সিটি গ্রোসারি উদ্বোধনও করবেন, ওইটাও ব্রুকলিনের যে, হ্যাঁ ওই উপলক্ষে তিনি আজকে কথা বলেছেন। সো এক্স্যাক্টলি কি বলেছেন? হ্যাঁ, এক্স্যাক্টলি যেটা বলেছেন যে মূলত 5 থেকে 6 ধরনের খাদ্যপণ্য, তার মধ্যে ডিম, দুধ, মাংস, সামুদ্রিক খাবার এবং মাছ। হ্যাঁ, এই খাবারগুলোতে মূলত ওই গ্রসারিতে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য থাকবে, তবে বিশেষ করে
এই খাদ্যপণ্য, এগুলোকে কোর বাস্কেট বলা হয়, সব খাবারের উপরে না, এই খাবারগুলোতে 30% ছাড় থাকবে। এর ফলে যেটা হবে যে মাসে $90 সাশ্রয় হবে এবং বছরে প্রায় $1000 সাশ্রয় হবে বলে জোহরান মামদানি বলেছেন। এবং এই গ্রসারি গুলোর কারণে দেখা যাবে যে মানুষের অনেকেই, যাদের টেবিলে খাবার সঠিকভাবে পৌঁছায় না, অনেক ঊর্ধ্বগতির কারণে তাদের জন্য জীবনযাপন, খাবারের মূল্য কিনতে অনেক সাশ্রয়ী হয়ে উঠবে তারা, এটাই উনি বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় নিউ ইয়র্ক সিটিতে আবার লোকজন ফিরে আসতে শুরু করবে, কারণ এখন এই যে আজকে ধনীদের যে ট্যাক্সের যে বিধান উনি জারি করেছেন, অনেকেই ভয়ে কাঁপছে এবং জিনিসপত্রের দামের কারণে অনেক লোক নিউ ইয়র্ক ছেড়ে চলে যাচ্ছিল। এখন এই যে আপনার সাশ্রয়ী মূল্যে গ্রোসারি যে উনি চালু করবেন, দিস ইজ এ কনসেপ্ট অফ ওয়েলফেয়ার আপনার সিটি। এই যে ওয়েলফেয়ার সিটির যে কনসেপ্ট, এই কনসেপ্টের কারণে এখন অনেক লোক আবার নিউ ইয়র্কে ফিরে আসবে, যারা নিম্ন আয়ের মানুষ, সাধারণ মানুষ। আমেরিকার লোকজন আসে না, আমেরিকার লোকজন আসে না ওয়েলফেয়ার খাওয়ার জন্য। আমেরিকার লোকজন আসে প্রতিযোগিতার বাজারে পরিশ্রম করবে এবং পরিশ্রম করে সে উপার্জন করে সে দামি জিনিস খাবে। আপনারা এই যে এখানে প্রতিযোগিতা করে প্রতিযোগিতার বাজারে যে সমস্ত এই সমস্ত পলিটিক্যাল কনসেপ্ট রাজনীতিতে বাহবা পাওয়ার জন্য হয়, কিন্তু এই কারণে ফ্রি খাওয়ার জন্য কি লোকজন নিউ ইয়র্কে আসে না। এইসব করে নিউ ইয়র্কের লোকজনকে ধরে রাখবে না। এইসব পলিটিক্যাল স্ট্যান্ডবাজি হইতে পারে, এগুলোর মধ্যে দিয়ে যে গ্রোসারির ক্ষতি হবে, যে প্রতিযোগিতা বাজারের যে ক্ষতি হবে, এগুলা কে দেখবে? এবং যে মানুষ সাহায্য নির্ভর, সে সাহায্য নির্ভরই থাকবে, তাকে এইদিকে ফ্রি দেওয়া হচ্ছে না, এটা তো ফ্রি দেওয়া হচ্ছে না, অনলি 30% লেস প্রাইস। কোন দাম ধরে আপনি 30% দিবেন? বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ওকে, সো 30% হবে যে বাজারে যে দাম হবে, এই দামের চেয়ে 30% লেস প্রাইস আপনি কিনতে পারবেন। তাহলে বাজারে ওই লোক ক্ষুদ্র ব্যবসায়ীটা বাজারে টিকে থাকবে কেমনে? সবকিছুর একটা এফেক্ট আছে। আজকে আমাদের ওই অভিবাসী যে লোকটা গ্রোসারি দোকান পাশে দিছে, সেই লোক টিকে থাকবে কিনা আপনি যদি পেঁয়াজের দাম 30% কমে রাখেন? সো এগুলা নানান বিষয় আছে। একটা দেশে হঠাৎ করে এক জায়গায় আপনি সমাজতন্ত্র কায়েম করতে পারবেন না। তাইলে ফ্রি করে দেন, বলেন যে আপনাদের খাওয়াটাও লাগবে না, সকালে একটা নিউ ইয়র্ক টাইমস আপনাদের বাসায় পৌঁছানো হবে। আপনি যে আপনার জীবনে যে সমাজতন্ত্রের জন্য যে সারা জীবন আন্দোলন করলেন, এখন কি মনে হয় এটা ভুল করছিলেন? না, এটা তো আমি তো চাই যে শ্রমজীবী মেহনতি মানুষের জয় হোক, কিন্তু এটা কনসেপ্টের উপর আপনি পুরো লড়াই করে যেতে হবে। আপনি হঠাৎ করে এক জায়গায় চালু করতে পারবেন না। আপনি বললেই হবে, এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি হবে। এই পলিটিক্যাল স্ট্যান্ডবাজি দিয়ে আমরা যে বিভ্রান্তির মধ্যে পড়তেছি, আমেরিকা কোন দিকে যাচ্ছে, ডেমোক্রেটিক দল কোন দিকে যাচ্ছে, কেউ কোনো দিশা পাচ্ছে না। এটা হঠাৎ করে তো এগুলো হঠাৎ করে কিছু করার সুযোগ তো নাই। আপনি একটা কাঠামোর উপর একটা দেশ গড়ে উঠেছে। রাশিয়া থেকে পূর্ব ইউরোপের যে সমাজতান্ত্রিক দেশগুলো, ওয়েলফেয়ার স্টেট, এগুলো থেকে আমেরিকায় কেন লোকজন ছুটে এসেছে? এই প্রতিযোগিতার বাজারে সে বৃত্ত অর্জন করবে, প্রতিযোগিতার বাজারে সে বাজার অর্থনীতিতে নিজের যোগ্যতার অস্তিত্ব তাদের খুঁজে পাবে। এই জন্যই সে আসছে। দিস ইজ আমেরিকা, এটাই আমেরিকার মূল থিম। এটা প্রতিযোগিতা করতে কেউ তো বাধা দিচ্ছে না। 30% যদি কমায়, কেউ আরো 10% কমাক, প্রতিযোগিতা করুন। আপনি সরকারিভাবে ঘোষণা দিলেন, এটা কতটা কোন আইটেম গুলা কিনবেন, এটা পলিটিক্যাল কি কিনবেন আপনি? সামুদ্রিক মাছ আর কি, এটা দেখা যাক, চালু হোক, ঠিক আছে, হবে। আপনি প্রতিযোগিতা নামে কি হয়েছে এখন পর্যন্ত মামদানি প্রশাসনের মাধ্যমে আমাদের কি হয়েছে এটা দেখার 1 বছর তো হয়ে দিচ্ছে, মানে কি হয়েছে? হবে ট্রাম্প আসলে আমেরিকা দুজক হয়ে যাবে, আর মামদানি আসলে নিউ ইয়র্কে এটা মানে স্বর্গের রাস্তা হয়ে যাবে। এখন পর্যন্ত মামদানি আসার পর মানে ইমিগ্রেন্টের জন্য কি কি সুবিধা হয়েছে আমার একটা জিনিস বলেন। আমাদের বাংলাদেশিদের কি সুবিধা হয়েছে একটা জিনিস বলেন। সুন্দর সুন্দর হাসি, সুন্দর সুন্দর কথা, আপনার ফ্রি লটারিতে আপনি কি ফুটবলের টিকিট দিচ্ছেন, আমরা আমাদের কেউ পাইছে? আপনি পাইছেন? আমি তো কাউকে পাই নাই এখানে। এগুলা সব হাওয়া, এই যে হাওয়া কিনে লাভ নাই। প্রকৃত মানুষকে কাজ করতে দেন। যে ভাবধারা আমেরিকা গড়ে উঠেছে গত 200 বছরে, সেই ভাবধারার বাইরে গিয়ে আমেরিকার কোনো মুক্তি নাই। আপনার কথা শেষ না, আর কিছু বলতে চান? আমার আপাতত শেষ। সো চুপ্পু সাহেবের অবস্থা কি? শুনুন, জেলে যাওয়ার কি প্রক্রিয়া চলছে নাকি? না, এটা তো বাংলাদেশের রাজনৈতিক প্রশ্ন। অপরাধ করলে তাকে জেলে দিতে হবে। তিনি যদি না, আমরা প্রায় শুনি রাজনৈতিক সুবিধার জন্য, মানে আমাদের বাংলাদেশে রাষ্ট্রপতিকে কি কখনো আমরা কারাদণ্ড দেই নাই? রাষ্ট্রপতির বিরুদ্ধে কি কখনো অভিযোগ আনে নাই? একসাথে আমরা তো জেলে ঢুকাই আমরা সকল সেই গণঅভ্যুত্থানের ঘোষণা দিয়েছিলাম আমরা। সেই চুপ্পু সাহেব যদি কোথাও লঙ্ঘন করেন সংবিধানের শপথ
যদি লঙ্ঘন করে এগুলো কাজ করব, তার তিনি যদি কতগুলো অপরাধ করেন, সেটা প্রেসিডেন্ট হওয়ার আগে হোক পরে হোক, তার বিচারের সম্মুখীন কেন হবেন না? আবার কোন রাজনৈতিক বিদ্বেষও তার প্রতি যেন দেখানো না হয়। আপনি সুবিধা নিলেন দুদিন ক্ষমতায় আসার জন্য, এখন এই বেটা ক্ষমতা থেকে নামে গেছে, এবং তার বিরুদ্ধে এখন সবাই বলতে শুরু করেছে। আমরা একই অবস্থা দেখতেছি ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি সবাই ক্ষমতা থাকা অবস্থায় সবাই যারা এখন ক্ষমতায় আছেন, ক্ষমতায় যাওয়ার চিন্তা করেন, সবাই মিলে এই লোকটারে কি করলেন, এই জন্য বাংলাদেশে একটু নাজিল হয়েছেন, উনার মাধ্যমে আমরা মুক্তি খুঁজতেছি। এখন এই লোক যাওয়ার পরে এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে সবাই কথা বলেন, সেটা যে দলেরই হোক। তো এই যে মানুষ যাতে ভিকটিম না হয়, কিন্তু অপরাধ যদি কেউ করে থাকে তাকে বিচারের কম সম্মুখীন হবে, তিনি চুপ্পু হোক আর যে হোক। এবং চুপ্পু সাহেব বাংলাদেশের রাজনীতিতে একটা বিস্ময়কর নাম। এই লোক মানে আওয়ামী লীগের দ্বারা নমিনেটেড, এরপরে তিনি অন্যদের শপথ করালেন, তিনি কনস্টিটিউশন হেড হইলেন, তিনি প্রধান বিচারপতির ব্যাখ্যা পাইলেন। আবার এক সময় তিনি মতিউর রহমান চৌধুরীর কাছে বললেন আমি প্রধানমন্ত্রীর কোনো পদত্যাগ পাই নাই। তো এইসব কনফ্লিক্টিং বক্তব্যের পরে উনি কোথায় দাঁড়িয়ে? তো এইসব তখন আমরা বলেছি যে আজকে যে আমরা শুধু বলতেছি, এই 4 টেলিভিশনে তো আমরা এইসব নিয়ে কথা বলেছি। তো সবকিছুতে একটা স্বচ্ছ দরকার, আর আমরা এই একের পর এক এগুলো করতেই থাকবো। আমাদের দেশ কি গণতন্ত্রের শক্ত ভিতের উপর দাঁড়াবে না? আমরা যে এই সমস্ত লড়াই করে আমরা এইসব বলতে বলতেই আমাদের জীবনটা শেষ হবে, মানে আজকে আমার কালকে তোমার। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনি মনের মধ্যে অনেক দুঃখ, আপনি দুঃখ লাঘব করেন, কালকে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। থ্যাংক ইউ আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। বাট যে বিষয়গুলো আজকে বললাম আমরা, যে কোলেস্টেরলের যে ব্যাপারটি আলোচনা হলো, আজকে ইমিগ্রেশন নিয়ে যেটা আলোচনা হচ্ছে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা সবাই কিন্তু যার যার ব্যাপারে সেফটি অ্যান্ড সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবেন। অ্যান্ড দেন আমরা একটু আগে যেটা প্রথমে বলেছিলাম যে আমাদের একজন সহকর্মী তামান্না মৌ, তার হাজব্যান্ড মাত্র 46 ইয়ার্স ওল্ড, একজন ব্যাংকার, তিনি মারা গেছেন। তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে তার আত্মার বা তার রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং খোদা হাফেজ।